দ্য সি ওয়াজ কলিং আস, তাই আমরাও হঠাৎ প্ল্যান করে চলে গেছিলাম দীঘা। আর এই দীঘা যে সেই দীঘা নয়, এইটা বুঝেছিলাম হঠাৎ প্ল্যান করে যাওয়ার পরেই। কারণটা পুরো ব্লগটা দেখার পরেই বুঝবে। গুড মর্নিং এভরিওয়ান, যাচ্ছি আজকে কোথায়? দীঘা। এখনো ঘুম ভাঙছে না, এদিকে আমরা সবাই রেডি, ওকেও রেডি করে দিচ্ছি ঘুমাতে ঘুমাতে। চলো একেবারে বেরিয়ে দেখা হচ্ছে। সময় এখন সকাল 5টা। আমরা একটা ক্যাব বুক করে নিলাম, যাব হাওড়া স্টেশন। ট্রেন রয়েছে 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিনই দীঘা যায়। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি এই জায়গা সম্বন্ধে কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য বলে দিই, এখানে কিন্তু হাওড়ার ফুলের মার্কেট, যেটা পাইকারি ফুল বিক্রি হয়। ভিতর দিকেও রয়েছে প্রচুর বড় বড় ফুলের পাইকারি মার্কেট। এখানে তো সামান্য বসে আছে। যাই হোক, দেখতে দেখতে 5:48 হয়ে গেছে। আমরাও হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন এখন আমাদের 6:45, মানে হাতে সময় রয়েছে এখনো 1 ঘন্টা। এখানে আমাদের সাথে একটা অনেক বড় স্ক্যাম হয়ে গেছে রীতিমতো টিকিট নিয়ে। এই ভিডিওটা চাইলে আমি স্কিপ করে দিতে পারতাম, বাট এটা দেওয়ার মানে আমি যারা অনেকেই জানে না আমাদের মতো, তারা যেন সচেতন হয়, এরকম স্ক্যামে যেন না পড়ে, সেই কারণেই আর কি বলা। জেনারেল সুপারফাস্ট আছে, আপনি যে কোনো কোচে, এসি কোচ বাদ দিয়ে যে কোনো কোচে উঠে যাবেন। 19 নম্বর চলে যান, 19 নম্বর চলো বাইরে বেরিয়ে চলে যান। দীঘা যাওয়ার প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে, তাই আমাদের অনেকদিন আগে দিয়ে টিকিটটা কাটা হয়নি। তৎকাল টিকিট কাটবো ভেবেছিলাম, বাট তৎকাল টিকিট পাইনি। বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টার থেকে বলে দিয়েছিল যে সকাল সকাল ওখানের কাউন্টার থেকে তৎকাল পেয়ে যাওয়া যায়। সেই হিসাব মতোই আমরা 1 ঘন্টা হাতে নিয়ে স্টেশনে এসে পৌঁছাই। আর স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে এনারা টিকিট রিজার্ভেশন পেয়ে যাব এমনভাবে কথাগুলো বলেন আমাদের, আমরা বিশ্বাস করতে বাধ্য হই। দীঘার এই রিজার্ভেশনের টিকিটের প্রাইস 105 টাকা, তৎকাল কাটলে 120 টাকা পড়ে। ওনারা আমাদের থেকে 160 টাকা করে নিয়ে বলেন যে কনফার্ম সিট পেয়ে যাবে। দেন এনে এসে আমাদের হাতে টিকিট দেয় 95-এর জেনারেল টিকিট। টিকিটটা যখন আমার হাতে আছে, তোমরা ভয়েসটা খেয়াল করলে শুনতে পারবেন, উনি বলছে যে যেখানে ইচ্ছা সেখানে উঠে যাবে, এসি কোচ বাদ দিয়ে সিট পেয়ে যাবে। কিন্তু যা হয়, চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরকমই টিকিটটা হাতে পাওয়ার পরেও আমরা বুঝলাম যে এরা আমাদেরকে বোকা বানালো রীতিমতো। জাস্ট ভাবা যায় কি বিজনেস শুরু করেছে। 95-এর টিকিট 160 দিয়ে আমাদের পার হেড করে বিক্রি করেছে এরা। যাই হোক, জেনারেলে ওই ভিড়ে ঠেসাঠেসি করে আমাদের দ্বারা তো সম্ভব নয় দীঘা পৌঁছানো। তার জন্য আমরা ট্রেন মিস করলাম। 8:30টার সময় একটা এসি বাস পেয়েছি, সেই বাসে 300 টাকার টিকিট, ওইটাতেই উঠেছি। তো আমরা এখন বাসে উঠলাম। আর ট্রেন ফ্রেন দেখে অনেক রহস্য হয়ে গেছিলো। আসলে ননির পাপা আমাকে ফার্স্ট থেকেই বলে আসছিল ট্রেন ফ্রেনে ঝামেলা করো না, এসি বাসে টিভি দেখতে দেখতে বেশ আরাম করে যাওয়া যাবে। কিন্তু সমস্যা ওই একটাই, দিদির বাসে উঠলেই বমি হয়। আমি আর মঙ্গলাদি তবুও তো 2-3 ঘন্টা চড়ে নিতে, কিন্তু বাসে ওঠার 20 মিনিট পর থেকেই দিদি বমি করা শুরু করেছিল, আর ওর খুব কষ্ট হচ্ছিল বাসে। আর এখন কোলাঘাটে বাস এসে দাঁড়িয়েছে, অনেকটা যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন মুখ চোখের অবস্থা একদম খারাপ। বাস তো অনেকটাই লেটে ছেড়েছিল সেই 9টার দিকে, আর কোলাঘাটে এসে দাঁড়ালো এখন 11টা বাজে। সকালে জাস্ট হালকা খাবার খেয়েছিলাম, আর এখন খিদে পেয়েছে খুব জোর, বাট খেতে পাচ্ছি না। ওই বাসে উঠলে খাবার খেলেই বমি হবে, সেই কারণে সেই ভয়। ননি ঘুমাচ্ছে, তাই ননির পাপা ননিকে নিয়ে বাসেই বসে আছে, নামেনি। আমি একা নেমেছি। নেমে একটু এখান থেকে আখের রস ওর পাপার জন্য কিনে নিয়ে যাব, দেন হয়তো বাস ছাড়বে, সবাইকে উঠতে বলছে বাসে। চলো এখন বাসে আবার যাই। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই। অবশেষে এই যে ওল্ড দীঘা ঢুকছে, আর আমরা এবারে ওল্ড দীঘাতে থাকবো না। গতবার এসে ওল্ড দীঘাতে ছিলাম বলে এবারে একটু নিউ দীঘাতে থাকার ইচ্ছা আছে। সময় এখন 1:41 লাঞ্চের সময়, বাট এখন আমরা টিফিন করব বলে বসেছি। এখানে সব রকম মাখা পাওয়া যায়, পেয়ারা মাখা, আনারস মাখা পাওয়া যায় নাকি দাদা? ও আনারস মাখা পাওয়া যায় দাদার কাছে। আগে দীঘাতে নামলে হোটেলের লোক এসে বলতো রুম লাগবে করে পাগল করে দিত, রীতিমতো পিছনে ঘুরে বেড়াতো। এখন দিন পাল্টে গেছে, দীঘা আসলে বুক করে আসো, নইলে টোটো ভাড়া করে হোটেল খুঁজতে হবে, ঠিক আছে? তো এখন এখানে লাঞ্চে বসলাম। এখন আমি আর ও লাঞ্চ রুমেই করছি, আর ওরা গেছে নিচে করতে। লাঞ্চে আজকে আলু ভাজা, ডাল, শাক ভাজা, কিছু তরকারি, আর ভোলা মাছের ঝাল, এটা টমেটো।
মানে দীঘার এখন এমন অবস্থা, টোটো ছাড়া সত্যি আমরা হোটেল হয়তো খুঁজে পেতাম না। যাই হোক, হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা আমরা বেরোলাম নিউ দীঘা সি বিচের কাছে একটু যাব, ঘুরবো সেই জন্য। তো এই মুহূর্তে আমরা আছি দীঘার নিউ দীঘা সি বিচের কাছাকাছি, ঠিক আছে, একদম ওখানেই বিচ। আর এখানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র বসেছে, দেখো, সব দেখলেই তো নিতে ইচ্ছা করে। আমরা যেই হোটেলটা রয়েছি সেটার নাম হলো দ্য বে ভিউ, একদম অমরাবতী পার্কের অপোজিটেই এই হোটেলটি। অমরাবতী পার্ক তো তোমরা জানোই দীঘার একটি বিখ্যাত পার্ক। দেখো, সি বিচের কাছে আমরা এসে গেছি, আর বিচে তো সেই পরিমাণে ভিড় দেখছি। কয়েক বছর আগে এসেছিলাম তখন সে দীঘা, এখন আর দীঘা চেনা মুশকিল। ইস, সেই ভিড়ের মধ্যে বসবে নাকি? তো আমরা এখন রয়েছি নিউ দীঘা। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। আচ্ছা, সোনার থেকেও দামি জিনিস আমাকে এখন কিনে দিল দীঘায় এসে। এই যে শাখা, হাতে শাখা যেহেতু ছিল না, সোনার মূল্য ফিকে হয়ে যাবে এই শাখাতে নাকি, সেই জন্য আমাকে এখন শাখা কিনে দিল। আর আমার নন্দের জন্য একটা শাখা নিলাম। তো চলো, শাখা পড়া হয়ে গেল ওই দোকান থেকে। ননি, এটা কি? এটা এটা তাই? চলো, হ্যাঁ, গাড়ি নেওয়া হয়ে গেছে, চলো চলো। বাবা, খেয়ে ফেলবে তো। এটা কি? এটা এটা কি গাড়ি? আবারও ফিরে আসলাম দীঘার মার্কেট থেকে, একদম বিচের সামনে থেকে ঘুরে এসে। ননামু আজকে আমাদের খুবই বদমাইশি করছে, কারণটা হলো এখানে চারিদিকে গাড়ি। তো কত দাম এগুলো? না না, এই তো এই সাইজের। ছোট হবে, হ্যাঁ, বড় হয়ে গেছে। পড়ো 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 হ্যাঁ। দীঘায় পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেল, তার উপরে সারাদিনের যে শরীরের উপর ধকল গেল, তার জন্য আর আজকে সমুদ্র স্নান করতে গেলাম না। আগামী কাল হবে সমুদ্র স্নান, তার সাথে হবে সাইট সিইং। সেটা দীঘা ব্লগের নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে। এর জন্য খাবার কিনে নিয়ে চলে আসলাম। রাতে দুপুরে লাঞ্চ হোটেল থেকেই করেছিলাম, ভালোই ছিল খাবার দাবার। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ব্লগের সঙ্গে। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।